আমরা সার্ভেইং কে দিয়ে শুরু করছিলাম যে সার্ভেইং কে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ব্রাঞ্চ স্টার্টিং এ চলে আসছে। সার্ভেইং এর ডেফিনিশন যদি আমরা দেখি তাহলে সার্ভেইং ইজ দি প্রসেস অফ অ্যানালাইজিং and recording the characteristics of a land area span to help design a plan or map for construction। প্রথম বিষয়টা হচ্ছে একটা ল্যান্ড এরিয়া স্প্যানকে আইডেন্টিফাই করতে, এটা রেকর্ডিং জানতে, এটা রেকর্ডিংকে অ্যানালাইজ করতে এবং এটার ক্যারেক্টারিস্টিক্সকে জানতে সার্ভে করা হয়, যেটা দিয়ে আমরা কোনো একটা প্ল্যান তৈরি করতে পারবো বা ম্যাপ তৈরি করতে পারবো এবং সেই প্ল্যান বা ম্যাপ কোনো একটা কনস্ট্রাকশনকে কাজে লাগাবে। যেমন আগের জমানায় যুদ্ধ করতে, যুদ্ধে কোনো একটা রুট ফিক্স করতে ম্যাপ খুব দরকার ছিল। তখন এমন একজন মানুষকে নিয়ে যাওয়া হতো যে ভালো ড্রয়িং জানে, তাকে ছদ্মবেশে ছেড়ে দেওয়া হতো, সে এলাকাটা ঘুরে দেখতো, দেখে তারপরে সেটার হুবহু ড্রয়িং করতো, পরে সেই ড্রয়িংটাকে ম্যাপ হিসেবে ইউজ করা হতো। তারপর ধীরে ধীরে সার্ভেয়ার তৈরি করা হলো। সার্ভেয়ার প্রথম ভালোভাবে কাজ করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বিভিন্ন রুট এবং বিভিন্ন বাংকারগুলিকে আইডেন্টিফাই করার জন্য, মানে একদম প্রফেশনালি সার্ভেয়ারকে দিয়ে। আচ্ছা, সার্ভেয়াররা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বাংকার এবং এইসব বিষয়গুলোকে আইডেন্টিফাই করার জন্য অনেক বেশি সার্ভিং এর কাজ করেছিল। সেই সময় ইনস্ট্রুমেন্টস অনেক বেশি ছিল না, তারা মোটামুটি গোপনে আসা যাওয়া করে এবং হালকা পাতলা মেজারমেন্ট দিয়ে ড্রয়িং দিয়ে ম্যাপ তৈরি করত। ধীরে ধীরে সার্ভেইংটা আরো বেশি ডেভেলপড হয়েছে। এখন সার্ভেইংকে যদি আমরা আরো ডিটেইলসে দেখি তাহলে বলা যায় সার্ভেইং ইজ দি সায়েন্স অ্যান্ড আর্ট অফ মেকিং অল এসেনশিয়াল মেজারমেন্টস। অল এসেনশিয়াল মেজারমেন্ট কথাটা ভালো করে মনে রাখবেন, সব ধরনের জরুরি মেজারমেন্টকেই সার্ভেইং বলা হয়। টু ডিটারমাইন দি রিলেটিভ পজিশন অফ পয়েন্টস অর ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডিটেইলস। এখানে বলা হয়েছে রিলেটিভ পজিশন। রিলেটিভ কথাটার অর্থই বোঝা যায় একটার সাপেক্ষে আরেকটা। যদি কোনো একজন মানুষের সাপেক্ষে বলা হয় তাহলে সেই মানুষের সাপেক্ষে গাছটা কত দূর। আবার যদি গাছটাকে মেজর একটা এলিমেন্ট হিসেবে কনসিডার করা হয় তাহলে সেই গাছের সাপেক্ষে কোনো একটা বিল্ডিং কত দূর, কোনো একটা ব্রিজ কত দূর, যেটাকে আমরা বর্তমানে বেঞ্চমার্ক বলে থাকি। বেঞ্চমার্ক হচ্ছে দ্য এলিমেন্ট যেটার সাপেক্ষে বাকি সবগুলাকে মেজার করা হয়, বিভিন্ন জায়গায় বেঞ্চমার্ক ফিক্স করে রাখা হয়। সেই বেঞ্চমার্কের কথাই পরবর্তীতে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ডিটেলস অ্যাবাভ, অন অর বিনিথ দ্য সারফেস অফ দ্য আর্থ। পৃথিবীর সারফেসের উপরে অথবা সারফেসের নিচে যে কোনো জায়গার যে কোনো একটা পজিশনকে সেখানে উল্লেখ করা হয়। অ্যান্ড টু ডিপিক্ট দেম ইন আ ইউজেবল ফর্ম, এবং তাদেরকে এমন ভাবে মেজারমেন্টটাকে আমরা যেটাকে বলি এনকোড বা ডিকোড করা, মানে আন্ডারস্ট্যান্ড করে নেওয়া, যাতে করে সেই মেজারমেন্টটাকে ইউজ করা যায় টু এস্টাবলিশ দি পজিশন অফ পয়েন্টস অর ডিটেইলস, যাতে করে সব ডিটেইলটাকে এস্টাবলিশ করা যায়। তো এখানে আমাদের বেশ কয়েকটা ক্যাটাগরি অফ সার্ভেইং আছে। সার্ভেইং এর কয়েকটা ক্যাটাগরির মধ্যে আছে জিওডেটিক সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, টপোগ্রাফিক সার্ভে, অ্যাজ বিল্ট সার্ভে, এরিয়াল সার্ভে আর হাইড্রোগ্রাফিক সার্ভে। তো এই ক্যাটাগরিগুলি আমরা একটু ডিটেলসে দেখি। প্রথমে আছে জিওডেটিক সার্ভে। Surveys carried out on a large scale with the help of control networks spanning over long distance। কয়েকটি বিষয় এখানে আছে। লার্জ স্কেল, স্প্যানিং ওভার লং ডিস্টেন্স, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জিওডেটিক সার্ভের প্রধান বিষয়। মনে করেন একটা শহর অথবা কোনো একটি দেশের ম্যাপ যদি তৈরি করতে হয় তাহলে যে সার্ভে করা হয় সেটা হয় জিওডেটিক সার্ভে, কারণ এটা একটা লার্জ স্কেলে কাজ করা হয় এবং লং ডিস্টেন্সে কাজ করা হয়। Geodetic surveys are involved with undertaking very precise measurements to determine the shape and size of the world and track the movement of continents। যে কোনো কন্টিনেন্ট বা রাজ্য অথবা শহর অথবা এলাকা, এগুলির মুভমেন্টটা অর্থাৎ একটা থেকে আরেকটা কিরকম করে, এই যে এখানে যেমন দেখা যাচ্ছে যে এক এলাকা থেকে আরেক এলাকার মাঝখানে এখানে ওয়াটার বডি আছে, এটার ক্ষেত্রে যেমন বোঝা যায় যে মুভমেন্টটা কেমন হচ্ছে, এরকম এরকম করে ফ্লো হচ্ছে,
এই ধরনের মুভমেন্টটা বোঝানোর জন্য জিওডেটিক সার্ভেটা ডিটেইলসে করা হয়। এখানে সার্ভের ডিটেইলস উল্লেখ করা আছে। জিওডেটিক সার্ভে দিয়ে ইউজুয়ালি এই ধরনের ম্যাপ তৈরি করা হয়, একটা বড় এলাকার বড় স্কেলের ম্যাপ। যেমন পুরো বাংলাদেশের ম্যাপ যদি আপনারা দেখেন, তাহলে পুরো বাংলাদেশের ম্যাপটা তৈরি করার ক্ষেত্রে জিওডেটিক সার্ভে এটা অনেক বড় রোল প্লে করেছে। নেক্সট আছে ক্যাডাস্ট্রাল সার্ভে বা ল্যান্ড সার্ভে। বেসিক্যালি কোন একটা প্রপার্টি ওনারকে তার প্রপার্টির বাউন্ডারি আইডেন্টিফাই করে দেওয়ার জন্য ক্যাডাস্ট্রাল সার্ভে বা ল্যান্ড সার্ভেটা করা হয়। এমন হতে পারে কোনো একটি বন আছে, এই বনটা কতটুকু এরিয়া জুড়ে আছে সেটাকেও আইডেন্টিফাই করা যায়, এটাও ক্যাডাস্ট্রাল সার্ভের অংশ হয়। ক্যাডাস্ট্রাল সার্ভে দিয়ে ইউজুয়ালি আমরা এই যে দাগ সংখ্যা, তারপরে মিউনিসিপ্যালিটিতে যেসব ভ্যালুগুলি দেওয়া থাকে না, দাগ সংখ্যাগুলি দেওয়া থাকে, এই জিনিসগুলো আমরা প্রথমেই একদম ম্যাপিং এর মধ্যে নিয়ে আসা হয়। আপনাদের কারোর যদি ল্যান্ড ইস্যু হয় এবং জায়গা জমি মাপঝোক করে কনস্ট্রাকশনের সময় চলে আসে, তখন মিউনিসিপ্যালিটি সাবমিট করার সময় একটা দাগ সংখ্যা থাকে, সেই দাগ সংখ্যাটা উল্লেখ করা হয়। আর ওই দাগ সংখ্যাটা তৈরি করা হয়েছে এবং ক্যাডাস্ট্রাল সার্ভে দিয়ে। ইউজুয়ালি রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়াররা এই ক্যাডাস্ট্রাল সার্ভেটা করে থাকে। ক্যাডাস্ট্রাল সার্ভে পরে আছে টপোগ্রাফিক বা ডিটেইলড টেকিমেট্রি সার্ভে। ল্যান্ড স্ট্রাকচার সম্পর্কে যে কোনো কিছু আইডেন্টিফাই করতে, জায়গাটা উঁচু না নিচু, এখানে যেমন গর্ত আছে, কত দূরে দূরে পাহাড় আছে, গাছপালা কোন জায়গায় আছে, এরকম ডিটেইল ডিটারমিনেশনের জন্য টপোগ্রাফিক সার্ভে করা হয়। টেকোমেট্রির সাহায্যে এই সার্ভেটা করা হয়। A detailed survey is about defining the location and heights of any number and varieties of feature on a site. কোন একটা সাইটে কতগুলা উঁচু নিচু আছে, সেই উঁচু নিচুর উচ্চতাটা কতটুকু, এইসব ডিটেইলস টপোগ্রাফিক সার্ভে দিয়ে করা হয়। এই টপোগ্রাফিক সার্ভে দিয়ে যে ম্যাপটা তৈরি করা হয় সেটাকে বলা হয় কন্ট্যুর ম্যাপ, যেটা দিয়ে উঁচু নিচুর ম্যাপগুলি উল্লেখ করা হয়। আমরা যেমন এখানে যদি কোনো একটা জিনিসকে এভাবে ধরি, এই যে সাপোজ এই জায়গাটা, এটা লেট একটা পুকুর, তাহলে এই গোলটা হচ্ছে তার নিচের গর্ত, তারপরে এই গর্তটা হচ্ছে তার আরেকটু উপরের জায়গার হাইট, তারপরে এরকম হচ্ছে আরেকটু উপরের হাইট করে পুকুরটা শেষ হচ্ছে। আবার এটাকে যদি আমি এরকম পাহাড় ধরি, এটা যদি আমি একটা পাহাড় ধরি, তাহলে এটা হচ্ছে পাহাড়ের চূড়া, তারপরে এটা হচ্ছে পাহাড়ের আরেকটু নিচের অংশ, তারপরে এটা ধীরে ধীরে ল্যান্ডের সাথে মার্জ হয়ে পাহাড়টা নিচে নেমে আসছে। এটা হচ্ছে আমাদের কন্ট্যুর ম্যাপ। কন্ট্যুর ম্যাপের পরে আমরা পড়তে পারি অ্যাজ বিল্ট সার্ভেইং। অ্যাজ বিল্ট সার্ভেইং এ অ্যাজ বিল্ট সার্ভেইং এর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কোনো একটা কনস্ট্রাকশনের আগে যে ম্যাপটা তৈরি করা হয়েছিল বা যে প্ল্যানটা তৈরি করা হয়েছিল, কনস্ট্রাকশনের পরে সেই প্ল্যানটা অ্যাজ ইট ইজ আছে কিনা, অথবা পুরানো আমলের কোনো একটা বিল্ডিংকে বা কোনো একটা বাসাকে বা কোনো একটা স্ট্রাকচারকে সার্ভে করে দেখা যে এটার যা যা এক সময়কার ড্রয়িং এর মধ্যে পাওয়া গেছিল, সেই ড্রয়িং অনুযায়ী পজিশন এবং লোকেশন, দরজা, জানালা, রুম, কোনো একটা গোপন কুঠুরি, এগুলি যেমন আছে, যেমন পাওয়া যাওয়ার কথা সেরকম পাওয়া যাচ্ছে কিনা, এইগুলিকে মেজার করে তারপরে আইডেন্টিফাই করা এবং ড্র করাটার নাম হচ্ছে অ্যাজ বিল্ট সার্ভে। অ্যাজ বিল্ট সার্ভের ক্ষেত্রে অ্যাজ বিল্ট সার্ভেটা ইউজ করা হয় ইউজুয়ালি যদি আমাদের কোনো একটা পুরানো স্ট্রাকচার থাকে এবং সেই পুরানো স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি আমাদের আবার মডিফাই করে নতুন ভাবে তৈরি করার ইচ্ছা থাকে, তাহলে অ্যাজ বিল্ট সার্ভে করা হয় এবং অ্যাজ বিল্ট সার্ভে দিয়ে ওই পুরানো স্ট্রাকচারটাকে আবার ফ্রেশ করা হয়। যেমন সোনারগাঁওয়ে যে পানামনগর আছে, সেই পানামনগর এবং বড় রাজকুটুরি, ছোট রাজকুটুরি, এরকম কি যেন একটা রাজবাড়ির মতো জায়গা আছে এবং একটা মিউজিয়াম আছে, ওই জিনিসগুলো তৈরি করা মানে রিকনস্ট্রাক্ট করা হয়েছে যে অ্যাজ বিল্ট সার্ভে দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা যদি পানামনগরে গিয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যেমন এরকম একটা ম্যাপ হয়তো বা তৈরি করা হচ্ছে, যে ম্যাপটা বা যে প্ল্যানটা আমাদের তৈরি করা হয়েছিল কনস্ট্রাকশনের আগে,
পরবর্তীতে কনস্ট্রাকশনের পরে আবার একটা সার্ভে করা হয় এবং সেই সার্ভেটার যে আউটকামটা আসলো বা যে ম্যাপটা বা যে প্ল্যানটা আসলো সেটাকে এটার সাথে মিলিয়ে দেখা হয় কতটুকু ভ্যারি করছে। অ্যাজ বিল্ড সার্ভেটা এখানে যেমন দেখতে পাচ্ছেন কিছু ওয়াটার বডি আছে, কিছু ড্যাম আছে এবং সেই ড্যামগুলির পাশে কিছু ব্রিজের স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। এটা মনে করেন কোন একটা এরিয়ার ড্যাম, ইরিগেশন ক্যানেল এগুলি সম্পর্কে একটা প্ল্যান আগে তৈরি করা হয়েছিল, কনস্ট্রাকশনের পরে একটা অ্যাজ বিল্ড ম্যাপ তৈরি করে এই দুটাকে ম্যাচ করে দেখা হচ্ছে যে কতটুকু ভেরিয়েশন হয়েছে। পরে আছে এরিয়াল বা রিমোট সেন্সিং সার্ভে। এরিয়াল বা রিমোট সেন্সিং যেটা করা হয় সেটা হচ্ছে পুরাটাই কালার করে দিচ্ছে। উপরে কোন একটা ডোম অথবা প্লেন অথবা হেলিকপ্টারের মাধ্যমে একটা ক্যামেরাকে উপরে পাঠানো হয়, যে ক্যামেরাটা সেন্স তৈরি করে বা রিমোট করে। কেমন হয়? এটা এক ধরনের রে দিয়ে নিচের যে কালার গুলি আছে সেই কালার গুলিতে এক ধরনের লাইট রে ফেলে। এই লাইট রেটা মেঘ, অনেক ক্লাউডি জায়গা অথবা মিস্ট বা কুয়াশা এগুলিকেও ভেদ করে এই লাইট রেটা একদম গ্রাউন্ডে এসে পড়ে। সেই গ্রাউন্ডে এসে পড়ার সময় যেই যেই জায়গায় ভিজিবল স্ট্রাকচার দিয়ে তার লাইটটা বাধা পায়, যেমন বিল্ডিং এর একটা স্ট্রাকচার কংক্রিট বা উড যেটা দিয়ে বাধা পাচ্ছে, কিন্তু গ্লাস যদি হয় তাহলে ওটা বাধা পাচ্ছে না। তো কংক্রিট বা উড এগুলো যেটা দিয়ে বাধা পাচ্ছে সেই বাধাটাকে সে একটা রিফ্লেকশন দিয়ে রিটার্ন নেয়। রিটার্ন নিলে ওই যে বাধাটা পেল সে বাধাটা কি কালার সেটা সে রিটার্নে একটা কমান্ড পাঠায় যে বাধাটা অ্যাশ টাইপের কালার বা ব্ল্যাক টাইপের কালার। ওই অ্যাশ টাইপের বা ব্ল্যাক টাইপের কালারের একটা শেপ তৈরি করে ওই সেন্সর রিডিং নেয় যে এটা একটা বিল্ডিং বা স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার বা একটা রেসিডেন্সিয়াল এরিয়া এরকম। আর যদি এটা গ্রিন টাইপের লিফ টাইপের, যদি কোনো গাছ বা ঘাস বা বড় জঙ্গল বা গ্রিন ফিল্ড অথবা কোনো শস্য ক্ষেতের উপরে এই লাইটটা এসে পড়ে তাহলে ওগুলি লিফের যে প্যাটার্ন আছে এবং যে কালার আছে ওইটা রিফ্লেকশন রিটার্ন করে ওখানে যে একটা কোড হয় সেই কোডটা মিলিয়ে রাখা হয় যে এটা ধানের ফিল্ড, এটা গমের ফিল্ড, এটাতে হয়তো বা ফুল বাগান আছে, এটাতে বড় বড় গাছ আছে, এইসব জিনিসগুলো রিটার্ন রিডিং দেয়। আর এই রিটার্ন রিডিং দেওয়ার সিস্টেমটার নাম হচ্ছে রিমোট সেন্সিং। এই রিমোট সেন্সিং কে আমরা ফটোগ্রামেট্রি পেয়ে থাকি এবং ফটোগ্রামেট্রি দেখতে অ্যাবসলিউটলি এইরকম। এটা একটা গুগল ম্যাপ থেকে নেওয়া। জাস্ট গুগল ম্যাপে এই ধরনের একটা ছবি পাওয়া গিয়েছে এবং সেই ছবিটা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি যেটা দেখতে ঠিক এরকম লাগে। এইগুলি থেকে আমরা রিডিং নিতে পারি যে এই ছবিটা এটা হচ্ছে একটা বিল্ডিং এর উপরের শেডটা লাল রঙের, এটা একটা স্ট্রাকচার যেটা যে স্ট্রাকচারের উপরের শেডটা অ্যাশ কালার এরকম। আমাদের হাইড্রোগ্রাফিক সার্ভে আছে। হাইড্রোগ্রাফিক সার্ভেটা একদমই টোটালি রিলেটেড টু আন্ডার ওয়াটার অথবা সি সার্ভে। পানির ডেপথ কতটুকু আছে, পানির নিচে কি কি এলিমেন্ট আছে এই জিনিসগুলো বোঝা, নিচে কি পাহাড় আছে কিনা, নিচে কোনো পাথরের চাই আছে কিনা, বরফ আছে কিনা এগুলিকে রিডিং নেওয়ার জন্য, অথবা নদীর নিচে কোথাও চোরা বালি আছে কিনা, পলি মাটি নাকি কি মাটি আছে, কতটুকু ডেপথে, নিচে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, এসব জিনিসগুলো বুঝতে আমরা হাইড্রোগ্রাফিক সার্ভে করে থাকি। হাইড্রোগ্রাফিক সার্ভে থেকে আমরা এরকম সি লেভেলের রিডিং পেয়ে থাকি, যতটা ডেপথ তত ডিপ কালার আর যতটা লাইট তত উপরের দিকে, এটা বোঝাতে। হাইড্রোগ্রাফিক সার্ভে পরে আছে মাইনিং সার্ভে। মাইনিং সার্ভে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ইউজুয়ালি খনির ভিতরের স্ট্রাকচার এবং কোনখানে রুট আছে, কতটুকু গর্ত করা হচ্ছে, কতটুকু গর্ত করা হয়নি এগুলি বোঝার জন্য করা হয়। মাইনিং সার্ভে একটা বড় ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে সাউন্ড রিফ্লেকশন। ইকো কেমন হচ্ছে এটার উপর বেস করে সার্ভেটার ম্যাপিং করা হয়।
এই মাইনিং সার্ভে দিয়ে বোঝা যায় ওয়ার্কার কতজন এদিক দিয়ে যেতে পারবে, রুটটা কতটুকু হবে, কি ধরনের ম্যাটেরিয়াল আছে, আমি যে ধরনের ম্যাটেরিয়ালটা এখান থেকে বের করতে যাচ্ছি ওটার সাথে কি পরিমাণ ইম্পিউরিটিজ মিক্সড আছে, এই জিনিসগুলা মাইনিং সার্ভে থেকে সহজেই বোঝা যায়। মাইনিং সার্ভে পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলো হচ্ছে সার্ভে বিভিন্ন টাইপোলজি। এখন আমরা দেখছি কিছু টেকনিক। টেকনিকগুলোর মধ্যে হচ্ছে চেইন সার্ভেইং, থিওডোলাইট সার্ভেইং, ট্রায়াঙ্গুলেশন সার্ভেইং, ট্রাইল্যাটারেশন সার্ভেইং, ট্রাভার্স সার্ভেইং, প্লেন টেবিল সার্ভেইং আর রেডিয়েশন সার্ভেইং। তো প্রথমে আছে চেইন সার্ভেইং। একদম রেগুলার ওয়েতে একটা লিনিয়ার মেজারমেন্ট নেওয়ার জন্য যে সার্ভেটা করা হয় এটা টেপ দিয়েও করা যায়, চেইন দিয়েও করা যায়, এটা হচ্ছে চেইন সার্ভেইং বা টেপ সার্ভেইং। এই সার্ভেইং এর ক্ষেত্রে আমরা খুব সহজে যে টেকনিকটা অ্যাডাপ্ট করি সেটা হচ্ছে কতগুলা ট্রায়াঙ্গল ইউজ করি এবং এই ট্রায়াঙ্গলের মেজারমেন্ট নিয়ে সেটার দৈর্ঘ্য, ভূমি এবং উচ্চতা মেপে এরিয়া বের করি, সেই এরিয়াগুলো একিউমুলেট করি, তাহলে আমাদের টোটাল এরিয়া বা ল্যান্ড এরিয়ার ক্ষেত্রফল পেয়ে যাই। আচ্ছা, আমাদের ট্রাইল্যাটারেশন সার্ভে। ট্রাইল্যাটারেশন সার্ভেটাও একই সিস্টেম, ট্রায়াঙ্গল তৈরি করা হয়, কিন্তু সেটার মধ্যে যে ট্রায়াঙ্গলটা করা হয় সেটা হচ্ছে স্যাটেলাইট সিস্টেম। অনেক উপরে কয়েকটি স্যাটেলাইট রাখা হয়, সেই স্যাটেলাইট গুলোর মধ্যে একটা এটার সাথে ট্রায়াঙ্গল তৈরি করে এবং তারা পৃথিবীর একটি বিন্দুর সাপেক্ষে অথবা কয়েকটি বিন্দুর সাপেক্ষে ট্রায়াঙ্গল তৈরি করে। স্যাটেলাইটের মাধ্যমে যেই মেজারমেন্টটা করা হয় সেটা আমরা হাইটটাও পেয়ে যাই, যেখানে আমাদের এই চেইন এবং থিওডোলাইটের মাধ্যমে যে ট্রায়াঙ্গুলেশন সার্ভেটা করা হয় সেটাতে আমরা হাইট পাই না, এটাতে শুধু লিনিয়ার মেজারমেন্টটা পাই। আমরা ট্রাভার্স তৈরি করে ফেলতে পারি। একটু আগে যেটা দেখলাম আমরা ট্রায়াঙ্গুলেশন সার্ভে, ট্রায়াঙ্গুলেশন সার্ভেতে যদি আমরা চেইন দিয়ে রেগুলার মেজার তৈরি করি তাহলে এরকম যে একটা আউটলাইন তৈরি হয় সেই আউটলাইনটাই বেসিক্যালি ট্রাভার্স সার্ভে। ট্রাভার্স সার্ভেতে আমরা টোটাল ল্যান্ডটাকে কয়েকটা খুঁটির সাহায্যে একটা নির্দিষ্ট আউটশেপ নিয়ে আসি এবং সেই আউটশেপের মধ্যে ছোট 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 কয়েকটি ট্রায়াঙ্গেল তৈরি করে আমরা মেজার করি। ট্রাভার্স সার্ভের ক্ষেত্রে অ্যাঙ্গেল মেজারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ইন ট্রাভার্স অ্যাঙ্গেল আর আউট ট্রাভার্স অ্যাঙ্গেল দুটোটা মেজার করে এই মেজারমেন্টের সাপেক্ষে একটা এরর ক্যালকুলেট করা হয়। লেভেলিং হচ্ছে হাইটের ভ্যারিয়েশন রিডিং করার জন্য যে সার্ভেটা করা হয়। লেভেলিং এর মাধ্যমে আমরা লিনিয়ার ডিসটেন্স এবং ভার্টিক্যাল ডিসটেন্স দুটোই মেজার করি। এটাতে যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটা হচ্ছে থিওডোলাইট। থিওডোলাইট মেকানিজমে আমাদের লেভেলিং করা হয়, এইটাকে আমরা থিওডোলাইট বলি। আর দূরে যে লোকটা একটা কিছু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এটাকে আমরা স্টাফ বলি, আর যে রিডিংটা নেওয়া হয় সেটাকে স্টাফ রিডিং বলি এবং স্টাফ রিডিং দিয়ে আমরা লেভেলিং করে থাকি। রেডিয়েশন আছে। রেডিয়েশনটা হচ্ছে কয়েকটি পয়েন্টে কয়েকটি স্টাফ একসাথে ধরে রাখা হবে এবং কোনো একটি পয়েন্টে শুধু থিওডোলাইট ধরে রাখা হবে এবং এরকম এরকম করে কয়েকটি স্টাফের রিডিং একবারে নিয়ে সেটাকে আমরা প্লট করে ফেলি। এই সব কাজগুলি যে আমরা করি, যত ধরনের সার্ভেইং এবং যত টেকনোলজি ইউজ করে আমরা সার্ভে করি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে একুরেসি এবং প্রিসিশন। একুরেসি হচ্ছে এই জিনিসটা, এই ছবিটা যদি আমরা একটু বড় করে দেখি তাহলে আমরা একুরেসি এবং প্রিসিশনটাকে খুব ভালো করে বুঝতে পারবো। একুরেসি কোনটা আর প্রিসিশন কোনটা? একুরেসি হচ্ছে একদম দেখেন সবগুলা পয়েন্ট একই জায়গায় হয়েছে কিন্তু সেন্টার থেকে অনেক দূরে, তাই এটাতে কোনো একিউরেসি নাই। কিন্তু সবগুলি যেহেতু একই পয়েন্টে চলে এসেছে তাই এই সবগুলা একই প্রিসিশনে আছে, অর্থাৎ প্রিসাইজলি সুনির্দিষ্ট ভাবে একই জায়গায় পড়েছে কিন্তু মিডলে পড়েনি। প্রিসিশনটা যখন একই পয়েন্টে যদি আমরা অনেকগুলো কাজ করি তাহলে সেটা যদি প্রিসিশন হয়। একিউরেসি হচ্ছে যে জিনিসটা আমার পাওয়ার কথা সেটার কাছাকাছি সবগুলো থাকবে।
যেখানে এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি কোনটা অ্যাকুরেটও হয়নি বা প্রিসাইজও হয়নি, আর সবগুলো যদি একই পয়েন্টে হয় একটু কম বেশি করে এবং সেটা একদম মিডল পয়েন্ট, সেন্টার পয়েন্ট বা ঠিক যেরকমটা আমরা চেয়েছি সেরকমটা যদি হয় তাহলে সেটাকে বলা হয় প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট। তো অ্যাকুরেসি ইজ দ্য ডিগ্রি অফ পারফেকশন। পারফেক্টলি ঠিক জায়গার মতো পড়াটার নাম হচ্ছে অ্যাকুরেসি, আর প্রিসিশন হচ্ছে ডিগ্রি অফ পারফেকশন ইউজড ইন দ্য ইনস্ট্রুমেন্ট। কোন একটা, আমি আপনাদেরকে একদম সিম্পল এক্সাম্পলে বুঝাই। মনে করেন আপনি একটা ক্যালকুলেটর দিয়ে 5+3 করলেন, 5+3 করলেন, আপনার রেজাল্ট আসলো 4, এবং যতবার আপনি করছেন ততবারই রেজাল্ট আসবে 4। অর্থাৎ ক্যালকুলেটরের যে এররটা আছে ওই এররটা একই ধরনের এবং বারবার একই রকম হচ্ছে। এটা কিন্তু প্রিসাইজ, যদিও অ্যাকিউরেট না। কিন্তু আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করছেন 5+3, কখনো আসছে 7.9, কখনো আসছে 7.5, কখনো 8, কখনো 8.2। তাহলে বোঝা গেল রেজাল্টটা কাছাকাছি আছে, অ্যাকুরেটের কাছাকাছি, কিন্তু রেজাল্টটা ঠিক মতো আসছে না, প্রিসিশনটা ঠিক নাই, একদম ঠিক পয়েন্টে আসছে না। আমাদের পরীক্ষার সময় ইউজুয়ালি আমরা যে কাজটা করি, আপনাদেরকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি দিয়ে থাকি সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমি ম্যাথটাকে প্রপারলি সলভ করলাম, আমার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা হচ্ছে একিউরেট রেজাল্ট। এখন স্টুডেন্টদের একিউরেসিটা আমরা দেখি, প্রিসিশনটা দেখি না। আমরা দেখি রেজাল্টের কাছাকাছি আসলে রেজাল্ট আমরা মার্কস দিয়ে দেই, আমরা প্রিসিশন দেখি না, অর্থাৎ এক্সাক্ট রেজাল্ট হতে হবে সেটা দেখি না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে একিউরেসি, অর্থাৎ কারেক্ট কিনা। যে কোনো একটা ভুল ত্রুটি হওয়ার ক্ষেত্রে আমাদের যেই সব পয়েন্টগুলি চলে আসে সেগুলি হচ্ছে সোর্স অফ এরর, কাইন্ডস অফ এরর। তো এই সোর্স অফ এরর আর কাইন্ডস অফ এরর আমরা নেক্সট দিন দেখব। এটার সাথে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনাদেরকে আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিলাম, যে প্রবলেমটা সলভ করার পরে অ্যান্সার আসার কথা 110.5। এখন আমি 40 জন স্টুডেন্টকে দিচ্ছি, 20 জন স্টুডেন্টের অ্যান্সার 110.1, 2, 109, 111.2, এরকম 110-এর কাছাকাছি এসেছে। যাদের রেজাল্টটা 110-এর কাছাকাছি এসেছে তাদেরকে আমরা এইটা বলবো একিউরেসি। আর কয়েকজন স্টুডেন্টকে পেলাম তারা একদমই 110-এর আশেপাশে কোথাও আসে নাই, কোনোভাবেই আসে নাই, তাদেরটা রেজাল্ট ভুল। একজন স্টুডেন্টকে পেলাম সে বারবার তার অ্যান্সার স্ক্রিপ্টে কেটেছে, কারণ তার রেজাল্ট ভুল আসছে এবং সে এটা বুঝতে পারছে। যতবারই সে করেছে তার রেজাল্ট আসছে 95, 95.1, 95.5, এরকম 95 এবং 95-এর কাছাকাছি আসছে। তখন তারটাকে বলা যাবে প্রেসিশন, কারণ সে 110 থেকে অনেক দূরে, কিন্তু যেটাতে আছে সেটাতেই সে বারবার ঠিক মতন আসছে। আর যাদের 110 বা 110-এর কাছাকাছি এসেছে সেটা এইরকম, যেটা একিউরেসির কাছাকাছি এসেছে কিন্তু তাদেরটা ঠিক মতো হয়নি। কিছু স্টুডেন্টকে পেলাম, 5 জন স্টুডেন্টকে যাদের রেজাল্ট এক্স্যাক্টলি 110.5, এক্স্যাক্টলি 110.5, সেটা হচ্ছে একিউরেট এবং প্রিসাইজ, সঠিক এবং নিখুঁত, সেটা হচ্ছে একিউরেট এবং প্রিসাইজ। আর যাদেরটা একদম উল্টা পাল্টা দূরে দূরে বিভিন্ন রকম মান এসেছে সেগুলি প্রিসিশনও হয়নি, একিউরেসিও হয়নি। এটা হচ্ছে একিউরেসি এবং প্রিসিশনের এক্সাম্পল।